আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজ হচ্ছে শনিবার, আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 6:30। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করি একটু আশ্চর্য হয়েছে, কারণ বললাম 6:30টায় ঘুম থেকে উঠেছি। আসলে আজকে হচ্ছে 13 তারিখ, মানে আমার ডক্টর চেকআপের ডেট আছে, যার কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। 7:30টার মধ্যে তো বাড়ির থেকে বের হয়ে যেতে হবে। তো ভাবলাম একটু আগে উঠে টুকিটাকি বাড়ির কাজগুলো করে দিয়ে যাই, কারণ শাশুড়ি মা তো সম্পূর্ণ একা। তারপর আমি কখন বাড়ি আসবো নিজেও জানি না, কেমন লাইন পাবো না পাবো, যার কারণে ভাবলাম শাশুড়ি মা সমস্ত কাজ একা হাতেই করবে। যদি কিছু কাজ আমি করে যেতে পারি তাহলে ওনার হয়তো সাহায্য হবে। যার কারণে 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠে ব্রাশ করে সোজা চলে এসেছি ওপরে। আর ওপরে এসে প্রথমে সমস্ত দরজা জানলা খুলে নিলাম, আর এখন বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো বিছানাটা কিন্তু আমি প্রত্যেক দিন ঝেড়ে দিই, যদিও আমরা ওপরে থাকি না তাও ঝেড়ে দিই, কারণ ওই টিকটিকির পটি পড়ে যায়। যার কারণে যদি ঝাড়া না হয় তাহলে ওই একদিন করে অনেক পটি জোগাড় হয়ে যাবে। যার কারণে প্রত্যেক দিন সকালে 2টো ঘরেরই বিছানা ঝেড়ে দিই। তো এখন দেখো বিছানা ঝাড়া হয়ে গেছে। তো এদিকে ব্যালকনির দরজাটা খুলতে আমি ভুলে গেছিলাম, তো এখন ব্যালকনির দরজাটাও খুলে দিলাম। এখন ভালো করে সমস্ত রুম ঝাড় দিয়ে দেবো। জানো তো বন্ধুরা, আমার যখনই ডক্টর চেকআপের ডেট থাকে তার ঠিক 2-3 দিন আগের থেকে মনটা এত আনন্দ হয়ে ওঠে যে কি বলবো। কারণ ধরো এই সিচুয়েশনে বাইরে বেরোনোটা একদমই সম্ভব নয়। এই যেমন ধরো যখন আর কি প্রেগনেন্সি ধরা পড়েনি তার আগে যেমন হাজব্যান্ডের সাথে ওই সপ্তাহে 1 দিন ঘুরতে যেতাম, বা 15 দিন পরে 1 দিন, তো সেই রকম তো এখন আর যেতে পারি না কোথাও, বাড়ির মধ্যেই থাকা হয়। তো সেখানে না ভালো লাগে না, মনে হয় যেন 4 দেওয়ালের মধ্যে বন্দি হয়ে আছি। ওই যেমন খাঁচার পাখি বন্দি হয়ে থাকে ঠিক সেই রকম মনে হতো। তো এখন যখন ডক্টর চেকআপের জন্য বাইরে যাই কী যে ভালো লাগে, বলে বোঝাতে পারবো না। তোকে আমি সবসময় একটাই কথা বলি যে কখন আমার চেকআপের ডেট আসবে, কখন আমার চেকআপের ডেট আসবে। তো বলে যে ডক্টরের কাছে যেতে মানুষজন ভয় পায়, তোমার এত আনন্দ কিসের? তো ওকে না আনন্দটা বলে বোঝাতে পারি না, এই বাইরে যাওয়ার যে একটা আনন্দ। আমরা মেয়েরা তো সবসময় বাড়ির মধ্যেই থাকি, বার তো খুব একটা হয় না। তো ওই যখনই মাসে একবার বার হই কী যে ভালো লাগে, তারপর ওই বাইরের খাবার খাওয়া, যাই হোক বেশ ভালো লাগে। তো এদিকে ভাবলাম যখন রুম টুম ঝাড় দিয়ে দিয়েছি, আমি দেখো ড্রেসটাও কিন্তু একেবারে পরে নিয়েছিলাম। আর তখন দেখি ঘড়িতে বাজে 7:05। তখন ও ঘুম থেকে উঠে সবেমাত্র বাথরুম গেল, রেডি হতে অনেকটাই টাইম লাগবে, 7:30টায় বেরোবো, প্রায় 25 মিনিটের মতন সময় আছে। তো ভাবলাম তাহলে সবজিটাও একেবারে কেটে দিই, তাহলে শাশুড়িমার আরেকটু হেল্প হবে। তো এদিকে ফ্রিজে দেখলাম ঝিঙ্গে ছিল, তো ঝিঙ্গেটা কেটে দিলাম, ভাবলাম তাহলে ঝিঙ্গে আলু পোস্ত কেটে দিই। আর ওইদিকে দেখলাম শুক্তোর সমস্ত কিছু ছিল, ওই কলা, বেগুন, করলা, বরবটি সব কিছু যা যা কি শুক্তোতে লাগে। তো ভাবলাম তাহলে একদিকে শুক্তো কেটে দিই, আর একদিকে ঝিঙ্গে আলু পোস্ত, দুটোই তাহলে কেটে দিই। তো এদিকে দেখো ঝিঙ্গে আলু পোস্তটা আমার কাটা হয়ে গেছে, সবজিটা বলছি, আর ওদিকে শুক্তোটাও কেটে নেব। আর তার মধ্যে দেখো আমি একেবারে রেডি হয়ে নিয়েছি, যাতে ও আমাকে বলতে না পারে যে তুমি রেডি কেন হওনি। আসলে ও না তাড়াতাড়ি রেডি হয়ে নেয়, প্রত্যেকবার আমারই দেরি হয়, যার কারণে আজকে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম। তো এরপর আমরা দুজনে বেরিয়ে পড়বো, 7:30টার সময় যাব, কারণ ধরো এখন গরমকাল তো সবাই তাড়াতাড়ির মধ্যে চলে আসে, যার কারণে অনেকটা দেরি হয়ে যায়, লাইন কখন পাবো না পাবো ধরো। তারপর আজকে তো আমার এনটি স্ক্যান আছে, যার কারণে একটু তাড়াতাড়ি যেতে হতো। ডক্টর চেকআপের ডেট থাকলে প্রত্যেক মাসে যে চেকআপের ডেট থাকে সেটাতে কিন্তু আমি ওই দেরি করেই যাই, ওই 9:30 10টার সময় যাই ডক্টরবাবুকে ফোন করে। আর তোমার তার যেদিন স্ক্যানগুলো থাকে সেগুলো না ফোনে যে নামটা লিখিয়ে দেবো সেটা কিন্তু হয় না, তোমাকে ডাইরেক্ট গিয়ে পরে ওখানে নাম লেখাতে হয়, যার কারণে একটু তাড়াতাড়ির মধ্যে বের হওয়ার চেষ্টা করি। তো 7:30টার মধ্যে বেরিয়ে গিয়েছি। তো এখন পৌঁছে গেছি আমাদের দুর্গাপুরের গান্ধী মোড়ে। তো এখন সোজা চলে যাব আমি যেখানে আর কি দেখাই। তো আশা করি যারা দুর্গাপুরে থাকো তারা এই জায়গাটা দেখে চিনতে পেরেছো, এইটা হচ্ছে গান্ধী মোড়ে ওই জংশন মল যেটা বলে দুর্গাপুরে, সেই জংশন মল। তো যাই হোক চলো যাওয়া যাক আমার ডক্টর চেকআপে। আর কি বললো না বললো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন চলে এসেছি, আর 7:30টার সময় বেরিয়েছিলাম, 8টার মধ্যে কিন্তু পৌঁছে গেছি। আর এখানে ইউএসজির যেখানে আর কি আমার স্ক্যানগুলো হয় এটা খোলে তোমার ওই 10:30টার পর, প্রায় অনেকক্ষণই বসতে হয়েছে। তাও আমরা 8টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম, তাতেও কিন্তু আমার 5 নাম্বারের নাম ছিল। তো সেটাই ওকে বলছিলাম, এত তাড়াতাড়ি বের হলাম আর 5 নাম্বারের নাম হলো, তো অনেকটাই দেরি হবে। তারপরে কি জানো তো স্ক্যানগুলো করতে অনেকটা দেরি হয়ে যায়। তো
তো যার কারণে মানে অনেকটা দেরি হয়ে যাবে। তারপর যেহেতু 2টোর থেকে ডিউটি আছে, তো একটু তাড়াতাড়ির মধ্যেই ভাবছিলাম হয়ে গেলে ভালো হয়। তো এদিকে দেখো 10:30 বেজে গেছে আর কিন্তু শুরুও হয়ে গেছে। তো প্রথমে দুজনকে ডাকলো, দুজন করেই ডাকে। তো প্রথমে 2জন গেল, তারপরে আমার তো বললামই 5 নাম্বারের নাম আছে, মানে আরও 3 জনের পর আমি আছি। তো এদিকে মানে এনটি স্ক্যান হয়ে যাবার পরে আমি ডাক্তারও দেখিয়ে নিয়েছি। আর ডাক্তারবাবু কী বলো না বলো সেটা পুরো ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে, সবটাই শেয়ার করব। তো এখন চলে এসেছি ক্যান্টিনে, ভাবলাম এখান থেকে কিছু একটা খেয়ে নিই, কারণ খালি পেটে স্ক্যানগুলো যেহেতু হয়। আর অপোজিট সাইডে আমার হাজব্যান্ড ছিল, তো ওর সাথে একটু গল্প করছিলাম। তো আমি খেয়েছিলাম বলতে ওই তোমার ডিম টোস্ট অর্ডার করেছিলাম, কারণ এখন প্রায় ওই 1:45 মতো বেজে গেছে, তো এখন 1:45 সময় কী আর খাবো। তো ভাবলাম ডিম টোস্টই খেয়ে নিই। তো এখন ডিম টোস্ট চলে এসেছে আমার, তো এখন খেয়ে নেব, তো তারপর বাড়ি চলে যাব। আর এত মারাত্মক পরিমাপে গরমটা পড়েছিল, যার কারণে পুরো মুখে আমি আর কি রুমাল বেঁধে নিয়েছিলাম আর সানগ্লাসটাও পরে নিয়েছিলাম। তা সত্ত্বেও এত পরিমাপে গরম পড়েছে বা এমন মানে গরম হাওয়াটা লেগেছে যে আমার না পুরো শরীর খারাপ হয়ে গেছে। বাড়িতে এসে আর কিচ্ছু খেতে পারিনি। তো এসে দেখি শাশুড়ি মা ওই ছাতুর শরবত, নুন, চিনি, পাতিলেবুর রস দিয়ে করে রেখেছে। তো এটা খেতেও কিন্তু বেশ মজা লাগছিল। তো এখন শরবতটাই খেয়ে নেব। এবার তোমাদের সাথে শেয়ার করা যাক আজকের চেক আপে ডাক্তারবাবু আমাকে কি বলল। আসলে আমার কিন্তু মানে রিপোর্টে সব নর্মাল এসেছে, বাচ্চার ওয়েটের থেকে আরম্ভ করে যা কিছু রিপোর্টে আসে সব কিছু নর্মাল এসেছে। তবে আজকে ডাক্তারবাবু ডাক্তারবাবু একটা কথা বললো, যেটা শুনে না আমি বলতে পারো পুরো চমকে গেছি। কি এমন বললো তোমরা শুনবে। আসলে যখন আমি গেলাম আমার রিপোর্ট দেখলো সব কিছু নর্মাল এসেছে। আর আমি যেহেতু বাড়িতে টুকিটাকি কাজবাজ করি, তো সেখানে ডাক্তারবাবু বললো যে তোমার নর্মাল হলেও হবার চান্সটা আছে আর কি, মানে ওই 30% বলতে পারো নর্মাল হবার চান্স আছে। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি তো চাই নর্মালেই হোক। তো আমার জানা ছিল না, মানে আমি যে ডাক্তারবাবুকে দেখাচ্ছি বা ওনার নার্সিং হোমে কিন্তু ওই নর্মাল জিনিসটা একদমই নেই, মানে টোটালি নর্মাল জিনিসটা উঠে গেছে বলতে পারো, পুরো সিজার। তো আমি ডাক্তারবাবুকে একটাই কথা জিজ্ঞেস করলাম যে এইরকম নিয়ম কেন। তো আমি বলছে যে না, নিয়ম সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে 2020 পর থেকে। তো বলছে এখন নর্মালে হয় না, তার কারণ হচ্ছে এখনকার মেয়েদের মধ্যে কিন্তু সেই সহ্য শক্তিটা নেই, যেটা আর কি আমাদের মা, কাকিমা, জেঠিমাদের আমলে ছিল। তো সেই সহ্য শক্তিটা এখনকার মেয়েদের মধ্যে নেই। তো এতে না হিতের বিপরীত হয়ে যায়। মানে এই সময় হয়তো এইসব কথাগুলো বলাটা উচিত না, তা সত্ত্বেও তোমাদের সাথে শেয়ার যেহেতু আমি সব কথাই করি, তাই এই কথাটাও শেয়ার করব। তো ওনার কথা শুনে আমি সত্যিই মানে বলতে পারো পুরো হতভম্বর মতো চমকে গেছি। উনি বললেন যে দেখো এখনকার দিনে নর্মালে হতে গিয়ে জানো তো কী হচ্ছে, অনেক পেশেন্ট মারা যাচ্ছে, যার কারণে এটা তো ক্ষতি ধরো। তো সেই কারণে ওই নার্সিং হোমে বা ওই ডাক্তারবাবু আর সেই রিস্ক নিয়ে নর্মাল জিনিসটা করে না, সবারই সিজার করে দেয়। ওই পটি সিস্টেম কি একটা হয়, আমার তো খুব একটা জানা নেই এইসব ব্যাপারে, নিজের হলে তবে তো জানবো ধরো। তো ওই পটি সিস্টেম কিছু একটা হয়, তো সেটাই বললো হবে, তাই নর্মাল হওয়ার কোনো চান্স নেই ওইখানে আর কি যেখানে আমি দেখাচ্ছি। আর তাছাড়া তুমি যদি নর্মালে চাও যে তোমার নর্মালে হোক, তুমি আদারওয়াইজ অন্য হসপিটালে দেখাতে পারো। আসলে সরকারি যে হসপিটালগুলো সেইগুলোতে কিন্তু নর্মাল জিনিসটা আছে, তবে যেগুলো বেসরকারি হসপিটাল বা নার্সিং হোম সেগুলোতে কিন্তু নর্মাল জিনিসটা টোটালি উঠিয়ে দিয়েছে, পুরোটাই সিজার। তো যাই হোক, ওনাকে যখন দেখাচ্ছি তো ওনার হসপিটালে আর কি হব, বাইরে হবার তো কোনো প্রশ্ন আসে না। তো যাই হোক, কথাটা শুনে খুব চমকে গেলাম আমি, কারণ আমি চেয়েছিলাম প্রথম থেকে যাতে নর্মালে হলে কি সবাই বলে যে নিজের কাজটা নিজে করা যায়, খুব একটা অসুবিধা হয় না, সারা জীবনের একটা নিশ্চিন্তির ব্যাপার। আর সিজারে হলে বলে নাকি ওই কোমরে হাতে পায়ে খুব ব্যথা করে, তারপরে তোমার কি বলে কোমরে যে মেরুদণ্ডটা আছে সেখানে কিছু একটা ইঞ্জেকশন দেয়, যেটার কারণে প্রচণ্ড ব্যথা করে। তো এই সব কথা শুনে না আমি চেয়েছিলাম নর্মালে হোক। আর সত্যি বলতে মানে আমি খুব একটা ভয় পাই না, অনেকে যেমন ভয় পাই এই অপারেশন এইসব জিনিস, আমার কিন্তু এইসব জিনিসে খুব একটা ভয় লাগে না। ভয় লাগে না মানে নার্ভাস হয়ে পড়ি না, ভয় অবশ্যই লাগবে, কারণ নিজের শরীরের মধ্যে ছুরি কাঞ্চি চলবে এটা শুনে তো ভয় লাগবে, তবে ওই নার্ভাস হয়ে পড়ি না। তো যাই হোক, আমি চেয়েছিলাম নর্মালে হোক, তবে যাই হোক যা হবে হবে, ভগবানের হাতে আছে সেটা, আমার হাতে তো কিছু নেই। তবে আমি চেয়েছিলাম, যার কারণে নর্মালে হওয়ার যা যা আর কি কাজ থাকে, মানে বলে কাজবাজ করলে বা একটু হাঁটাচলা করলে আর করলে নর্মাল হওয়ার একটা চান্স থাকে। তো যাই হোক, এইসব নিয়ে তোমাদের সাথে আমি পরের ভিডিওতে শেয়ার করবো, আরও অনেক কথা তোমাদের সাথে শেয়ার করার আছে।
তো যাই হোক ওইদিকে তো দেখলে ডাক্তার দেখিয়ে এসে আমি ওই ছাতুর শরবতটা খেয়ে নিয়েছিলাম। তারপরে শরীরটা এত পরিমাপে খারাপ হয়ে গিয়েছিলো যে আমি দুপুরে শুধু একটু দই আর ভাত খেয়েছিলাম, আর কিচ্ছু না। আর তারপরে একটা কাকু এসেছিলো, তো আমার শাশুড়ি আমাকে একটা নাইটি কিনে দিল, যেহেতু পয়লা বৈশাখে কিচ্ছু নেওয়া হয়নি। আমাদের বাড়িতে যেহেতু একটা নিয়ম আছে যে নতুন জিনিস পরতে নেই, যার কারণে কিন্তু আমি চৈত্র সেলে কিচ্ছু নিইনি। তো শাশুড়ি বললো সবাই নতুন পরবে, তুই পরবি না? তো আমাকে একটা ওই কাকুর কাছে নাইটি কিনে দিল। তো সেটাই তোমাদেরকে দেখালাম কোন নাইটিটা কিনে দিল। তো এই নাইটিটার কালার কিন্তু ব্ল্যাক নয়, নেভি ব্লু কালারটা, আর সত্যি খুবই সুন্দর ছিল নাইটিটা। তো এই নাইটিটা 250 টাকা নিয়েছে। তো আমি ভাবলাম নাইটিটা জলে ভিজিয়ে রাখি, যেহেতু নতুন জিনিস পরতে পারবো না, জলে ভিজিয়ে দিলে পরতে পারবো। তো আর জলে ভেজানোর আরেকটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে যদি আগের থেকে জলে ভিজিয়ে একটু যদি তার মধ্যে নুন দিয়ে দাও তাহলে রঙটা ওঠে না, যার কারণে শাশুড়িমা বললো যা জলে ভিজিয়ে দে আর তার মধ্যে 3 থেকে 4 চামচ নুন দিয়ে দে, দেখবি রঙটা উঠবে না, রঙটা বসে যায়। সারা রাত যেহেতু ভেজা থাকে, তার কারণে আমি এই কলতলে এসে নাইটিটা ভিজিয়ে দিলাম আর তার মধ্যে 3 থেকে 4 চামচ নুন দিয়ে দিলাম, যাতে সারা রাত নাইটিটা ভেজে আর রঙটা যেন পরবর্তী টাইমে না ওঠে। তো এইভাবে তোমরা নতুন জিনিস করতে পারো, দেখবে অনেকটাই কাজে দেবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা যদি কোথাও একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আজকের ভিডিওর মধ্যে তোমাদের যদি একটু হলেও সাহায্য হয়ে থাকে আমার কথাগুলো শুনে, অবশ্যই আমার পাশে থেকো, এইটুকুই তোমাদের কাছে চাওয়ার আছে। সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে কাল সকাল 10টায় অন্য কোনো নতুন ব্লগে।